আগেকার দিনের অনেক বছর আগে উত্তর কলকাতার একটা বিচিত্র প্রতিযোগিতার কথা বলি। হয়তো এই প্রতিযোগিতা দক্ষিণেও হতো, কিন্তু তখন তো দক্ষিণের তেমন নামডাক ছিল না, সেই জন্যে আমরা শুনতে পেতাম না। সেটা হচ্ছে আম। এই গ্রীষ্মকালে আম নিয়ে একটা প্রতিযোগিতা হতো। আর গ্রীষ্মকাল মানেই তো আম একটা বিরাট ফল, আমের একটা আলাদা মূল্য আছে। আজকে গড়িয়াহাটা মার্কেটে দুটো আম 50 টাকা দাম। বিশ্বাস করুন, হাসি এসে গেছিল খিলখিল করে। আমরা তো 10 টাকায় 100 আম খেয়েছি। 100 মানে ওজন না, তখনকার দিনে আম যেত 10 টাকা শ, 15 টাকা শ, সরেশ ল্যাংড়া, ভাগলপুরের আম। তো যাকে সেসব বললে আপনারা গল্প ভাববেন, বলছে না। তো আম নিয়ে যে প্রতিযোগিতাটা হতো, সেটা একটা ঝুড়িতে নানা ধরনের আম থাকতো। সে ধরুন ল্যাংড়া, বোম্বাই, কিষেনভোগ, গোলাপখাস, তোতাপুরি, হিমসাগর, ফজলি, রানী পসন্দ, এরকম নানা ধরনের আম থাকতো। শুকুল, সিপিয়া, মিঠুয়া, এই সমস্ত নামি নামি দামি দামি আম থাকতো। আর একজন মানুষকে চোখ বেঁধে দিয়ে সেই আমের ঝুড়ির সামনে বসিয়ে দেওয়া হতো, আর বলা হতো যে তুমি আম, সেখানে জাজিং করতেন বা বিচারক থাকতেন একেবারে মানে আম বিশারদেরা, আর বলতেন তুমি এখানে বসে আম খেয়ে ফেলবে একটা করে, আর বলবে যে কোন আমটা কী আম। তারা চিনতেন আম, মানে না চিনলে আমের গায়ে লেবেলিং করে রাখতেন। তো সে খেয়ে কখনো কিষেনভোগকে রানী পছন্দ বলেনি, সে সবসময় কিষেনভোগকে কিষেনভোগই বলতো। জীব এত ভালো ছিল, আধুনিককালে টি টেস্টারদের মতো। সে আম খেয়ে ঠিক বলতে পারতো যে কোনটা কি আম, আর খেতেও পারতো বাবা। 50, 60, 70টা আম এক আসনে বসে খেয়ে, আবার এতগুলো আম খাওয়ার পরে জল খাওয়া যায় না, সেই জন্যে কিছু মিষ্টান্ন খেয়ে, সে জল খেয়ে ট্যাঁকে টাকা গুঁজে বাড়ি যেত। আর এই আম তখনকার দিনে শুধু খাওয়ানোর ব্যাপার ছিল না, খাওয়ানোর ব্যাপারও ছিল। বড় বড় জমিদার বাড়ি থেকে বড় বড় নামকরা বাড়ি, যে সমস্ত বনেদি বাড়িগুলো, তারা আম ঝুড়ি করে পাড়ায় বিলত। আমের প্রতিযোগিতা হতো দুটো। একটা হচ্ছে চোখ বন্ধ করে আম খেয়ে বলা কোনটা কি আম বলতে হবে, খুব কঠিন এটা কিন্তু। আর আরেকটা হতো কতগুলো আম তুমি খেতে পারো। আর একটা প্রতিযোগিতা ছিল পুরোপুরি নেমন্তন্ন বাড়িতে পুরো লুচি তরকারি ইত্যাদি প্রভৃতি খাওয়ার পর ভরপেটে কটা আম খেতে পারো। আম নিয়ে নানা ধরনের প্রতিযোগিতা হতো। আর টক আমের একটা আলাদা জাত ছিল, যে আর আমাদের এই যে সুকুমার সেন মশাই লেখা থেকে আমরা পাই যে এতই টক ছিল বাঁদর বোবা। আর আরেকটা ছিল তুরুক্তবা। তুরুক্তবা হচ্ছে তুর্কি সৈন্যরা খেয়ে সেই আম এত টক যে তওবা তওবা বলে পালিয়ে যেত। মানে তুর্কিরা ভীষণ নাছোড়বান্দা, এটা বোঝানো হতো। তা তারা আম খেয়ে তওবা তওবা বলে পালিয়ে যেত, তুরুক্তবা। আর বাঁদরের মতো প্রাণী, যে সমস্ত রকম ফলে যার কোনো অরুচি নেই, সে বাঁদর সেই আম খেয়ে বোবা হয়ে যেত, বাঁদর বোবা। তাহলে এই যে এই এইরকম প্রচণ্ড টক আম, তখন দেশে বাড়িতে আম যে সমস্ত আসতো, তার মধ্যে ভালো আমগুলো বেছে তুলে রাখা হতো। আম আবার জ্যৈষ্ঠী মাসে অবশ্য অবশ্য মেয়ের বাড়িতে তত্ত্ব করতে হতো। আমের তত্ত্ব, টুকরি ভরে ভরে আম যেত, এক টুকরি আধ টুকরি দিলে হবে না। জ্যৈষ্ঠীর ষষ্ঠীর আমের তত্ত্ব একটা বিরাট ব্যাপার। তো তার সঙ্গে জামা কাপড় থাকবে, তবে আমটাই প্রধান। মালদা থেকে ফজলি আম নিয়ে আসতে হবে, কালাপানি, রানী পসন্দ, এইসব বিখ্যাত বিখ্যাত ফজলি আম আসবে মালদা থেকে। সেই আম বিহার থেকে, ভাগলপুর থেকে ল্যাংড়া আম,
আমের সঙ্গে শুধু আম দিলে হবে না, সেই সঙ্গে থাকবে লিচু। ভাগলপুরি লিচু বিখ্যাত তখনকার দিনে। লিচু এখন তো খুব একটা লোকে খায়ও না। লিচু তখনকার দিনে বিখ্যাত লিচু ছিল। তবে লিচু বলুন, আম বলুন, সব কিছু শ হিসেবে বিক্রি হতো। আম যখন কিলোতে বিক্রি হয় তখনকার লোকে ভাবতে পারতো না, তখন কিলো ছিল না, সের ছিল, যে সের দরে আম কিনবো, সের দরে লিচু কিনবো, ভাবতে পারতো না। গণনায় লিচু কেনা হতো। আর তার সঙ্গে জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠীতে সাদা সন্দেশ, কোনো রকম রং চং দেওয়া সন্দেশ না, সাদা সন্দেশ মিশিয়ে দেওয়া হতো। কিন্তু সে যাই হোক, তিনজন প্রতিযোগীর কথা আমি জানি, যে যারা ওই তিনজনকেই আমি জানি যে যারা একটা আম খেয়েও ভুল বলেনি, প্রত্যেকটা আমকে একেবারে ঠিকঠাক বলে গেছে। প্রায় তখনকার দিনে কলকাতা বাজারে, এখন মেছুয়া বাজারে যেটা ফলপট্টি, ওই আমপট্টিতে প্রায় 50 রকমের আম পাওয়া যেত। 50 রকমের আম পাওয়া যেত। মধুকুলকুলি, বোম্বাইয়ের মধ্যে আবার রাডি বোম্বাই বলে একটা শ্রেণী ছিল। রাডি বোম্বাই আম, রাডি বোম্বাই খুব একটা মিষ্টি হতো না, একটু টক রস থাকতো। মধুকুলকুলি ছোট ছোট আম, চুষি আম, সেগুলোর ওই পেছনটা দাঁত দিয়ে ছিঁড়ে খোসাটা ওইখান থেকে চুষে চুষে বাচ্চারা খেত, আমরাও খেয়েছি। এটাকে চুষি আম বলা হতো, এটার নাম মধুকুলকুলি। এছাড়া ছিল কিঞ্চিত পেয়ারার গন্ধওয়ালা পেয়ারা ফুলি আম। এরকম প্রায় 50 রকমের আম তখন কলকাতার বাজারে বিক্রি হতো। টুকরি ভরে কিনে আনা হতো, জামাই বাড়িতে তত্ত্ব পাঠানো হতো, পাড়াতে বিলি করা হতো। তখন এমনও গল্প শোনা যায় যে রাত্রিরে বাড়ির পিসি মাসি, প্রত্যেক বাড়িতেই 2-3 জন পিসিমা, মাসিমা, দিদিমা, এরম বিধবা মহিলা থাকতেন। তারা আমের সিজনে রাত্রির বেলাটা আম আর কাঁঠাল খেয়েই কাটিয়ে দিতেন। ধন্যী হজম শক্তি, তাদের লাগতো না। ওই অন্য কোনো ভাত তো তারা খেতেনই না, লুচি পরোটা কিছু খাওয়ার ব্যাপার নেই, শুধু ফল, আম, লিচু, কাঁঠাল, এগুলো খেয়ে কাটিয়ে দিতেন তারা। এখনকার মতো এত রকম নিয়ম ছিল না যে রাত্রিরে ফল খেও না বাবা, হ্যানা তেনা। পাকানোতে জাগ দিয়ে পাকানো হতো না। তখনকার পাকানো ছিল দুটো, একটা হচ্ছে গাছ পাকা, একটা হচ্ছে জাগ পাকা। জাগ পাকা হচ্ছে খাটের তলায় লিচু পাতা পেতে রেখে তার উপরে আম দিয়ে বস্তা চাপা দিয়ে কৃত্রিম হিট করে পাকানো। এখনকার মতো এই কী সব ওষুধ টষুধ দেয়, বোঁটার কাছে দিয়ে পাকিয়ে দেয়, ওই জিনিস না। ইউরিয়া ওইসব নামই জানতাম না আমরা। আমরা তো দূরের কথা, যারা আমের ব্যবসা করতো তারাও জানতো না। জাগ দিয়ে পাকানো আম ছিল। দোকানদার বিক্রি করার সময় বলে কালাপানি, কালাপানি একটা আম গাছ থেকে পেকে গেলে পড়ে যেত, যার ফলে লোকে বলতো যে ওই আম ওরা আগে আগে পেলে জাগ দিয়ে পাকিয়ে দিত। এই হলো বৈশাখ। বসেখি আম একটা আলাদা ছিল, সেটা সদ্য পাকা বসেখি আম, তার মধ্যে দিশি আম আঁশ বড় বড় ছিল। ল্যাংড়ার আঁটি ছিল কাগজের মতো পাতলা আর অত্যন্ত মিষ্টি ছিল, মানে ল্যাংড়ার মিষ্টত্ব তো বিশ্ববিখ্যাত। তবে এই সাধারণত এখনকার বাজারে হিমসাগর আমটাই সব থেকে বেশি প্রচলিত এবং পরিচিত। লোকে মিষ্টি আম বলতে এখন হিমসাগরই বোঝে। এই গেল বৈশাখ জ্যৈষ্ঠী মাসের আমের তত্ত্ব। আষাঢ় মাসেও কিছু আম পাওয়া যেত, তবে তেমন তার স্বাদ থাকতো না। নমস্কার।